দেখুন, যারা ব্রাজিলের সাপোর্টার তাদের আজ খুব মন খারাপ, কিন্তু নিজের প্রশ্ন করুন যে ব্রাজিল এবার বিশ্বকাপে যে খেলা খেললো, মানে যে কটা ম্যাচ খেলেছে, তারা কি ডিজার্ভ করে পরবর্তী রাউন্ডে যাওয়ার মতো? নেইমারের থাকা না থাকা কিন্তু অনেকটাই একটা বড় ফ্যাক্টর হয়ে উঠল। মার্কিন মুলুকে মহারণে আরও একটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। বিশ্বকাপ ফুটবল কিন্তু আস্তে আস্তে একদম এক্সাইটমেন্টের চূড়ায় পৌঁছচ্ছে। কেন কথা বললাম? কারণ ব্রাজিল এবারে বিশ্বকাপ থেকে কিন্তু বিদায় নিয়েছে। আপনারা প্রত্যেকে জেনে গেছেন, নরওয়ের কাছে কিন্তু 2-1 গোলে হেরে গেছে, এবং তার সঙ্গে ইংল্যান্ড 3-2 গোলে খুব টাফ কন্টেস্টেড ম্যাচে মেক্সিকোতে হারিয়েছে। যদিও 10 জনের সেকেন্ড হাফে ইংল্যান্ড খেলেছে, সেখানে আবার বেলিংহ্যাম, যাকে নিয়ে ঠিক আগের পর্বেই আমরা ডিসকাস করেছিলাম, 2 গোল, আর হ্যারিকেন 1টা গোল পেনাল্টি থেকে করেছে। সিমিলারলি আর্লিং হ্যাল্যান্ড যে কত বড় স্ট্রাইকার, কত বড় গোল গেটার, এবং বক্সের মধ্যে কতটা ডেঞ্জারাস, সেটা কিন্তু আরও একবার প্রমাণিত হয়েছে। হি স্কোর 2 গোল, ব্রাজিলকে 2-1 গোলে, নেইমার 1টা গোল দিয়েছে পেনাল্টি থেকে। এখন কথা হচ্ছে, নেইমার তার অবসর ঘোষণা করেছে, কারণ তার কাছে এই বিশ্বকাপ শেষ বিশ্বকাপ ছিল। আজকের ম্যাচে যদি আসি, ডিসকাশনে ঢোকার আগে, পর্তুগাল ভার্সেস স্পেন ইন্ডিয়ান টাইম রাত 12:30, বেলজিয়াম ভার্সেস ইউনাইটেড স্টেটস ভোর 5:30। এখানেও কিন্তু ইন্টারেস্টিং জিনিস আছে, কারণ ইউএসএ যে প্লেয়ারকে রেড কার্ড করা হয়েছিল সেটাকে রিভার্ট করা হয়ে গেছে। তার পেছনেও কী করে হলো, এটাও কিন্তু আমরা আপনাদেরকে জানাবো। রিমিক মাঝি আমার সহকর্মী আমার সঙ্গে আছে, যার বিশ্লেষণ আপনারা সব কটা এপিসোডে শুনেছেন। রিমিক, তোমাকে স্বাগত। আরও একটা তথ্য দিয়ে দিই, এই মুহূর্তে এমবাপে, হ্যাল্যান্ড এবং মেসি তিনজনে কিন্তু 7-7-7, মানে কে হাইয়েস্ট স্কোরার হবে সেখানেও জমজমাট লড়াই। রিমিক, প্রথমে ব্রাজিলের খেলায় বলি, ব্রাজিলের সাপোর্টাররা কিন্তু খুব মন খারাপ এবং হতাশ। 2-1 নরওয়ে, বলো। শুধু ব্রাজিল সাপোর্টাররা নয়, দেখো শান্তনু, ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, আর্জেন্টিনা, এই সব দলগুলো যদি বিশ্বকাপ থেকে বেরিয়ে যায় না, বিশ্বকাপের জৌলুসটা অনেক কমে যায়। তা বলে আমি কোনোভাবেই নরওয়েকে ছোট করছি না। আমরা যখন আগের দিনকে আলোচনা করছিলাম, আমরা বলেছিলাম এই ম্যাচটা কিন্তু যথেষ্ট টাফ হতে চলেছে, এবং একটাই কারণ, সেটা হচ্ছে আর্লিং হ্যাল্যান্ড। সেই দুটো দলের মধ্যে কিন্তু পার্থক্যটা গড়ে দিল সেই হ্যাল্যান্ডকে কিন্তু আমরা দেখলাম, আমি আসবো বিস্তারিত আলোচনায়, অত্যন্ত হতাশাজনক। ব্রাজিলের কাছ থেকে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন দল, তারা 24 বছর ধরে ওয়ার্ল্ড কাপের ফাইনালে উঠতে পারছে না। 2014 একবার সেমিফাইনালে উঠতে পেরেছিল, এবং তারপর আমরা মনে আছে জার্মানির কাছে 7 গোলে সেই সেটা নিয়ে এখনো কটাক্ষ চলে, 7-up। হল্যান্ডকে মুহূর্তের জন্য যদি একা ছেড়ে দেওয়া হয়, তার খেসারত কি, পরিণাম কি হতে পারে, সেটা কিন্তু ব্রাজিল আনসেলত্তি বুঝে। প্রশ্ন করি তো ভাই, এই যে হ্যাল্যান্ড সম্পর্কে তুমি বলছো, ফিজিক, একটা স্ট্রাইকারের কিন্তু ফিজিক খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে এরিয়াল বলের ক্ষেত্রে একটা বিশাল অ্যাডভান্টেজ। কি মনে করো? তুমি যদি দেখো গোটা ম্যাচে কালকে, বা কাল বলবো না, আজকে বা মধ্যরাত্রে যে খেলা হলো, 80% বল পজিশন রাখলো হচ্ছে নরওয়ে, একদম তুখোড় প্র্যাকটিস। একদম। নরওয়ের কি স্ট্র্যাটেজি? নরওয়ে জানতো ব্রাজিল যথেষ্ট প্রতিপক্ষ, ব্রাজিল এই ম্যাচে ফেভারিট, তাদের শক্তি সম্বন্ধে, তাদের লিমিটেশন সম্বন্ধে তারা কিন্তু সচেতন ছিল। সেই মতো কিন্তু আমি পুরো কুর্নিশ জানাবো নরওয়ের কোচের স্ট্র্যাটেজিকে। নিজেদের কাছে বল পজিশন রাখলো, নিজেদের অর্ধে বেশিক্ষণ বল নিয়ে পাসিং খেললে, তার জন্য প্রায় 80% বল পজিশন তাদের রইল। প্রথম 35 মিনিট, প্রথম 4 মিনিটে অফসাইডে, ম্যাচের 4 মিনিটে অফসাইডে নরওয়ের গোল বাতিল হলো। তারপরেই কিন্তু আমরা দেখলাম কি 12 মিনিটের মাথায় ব্রাজিল কিন্তু এগিয়ে যাওয়ার সুযোগ পেয়ে গেছিল। কুনাকে ফাউল করলো আজের, এবং ভারের সাহায্য নিয়ে রেফারি পেনাল্টি দিল। পেনাল্টি থেকে গোল করতে পারবে না ব্রাজিল। 1986 ওয়ার্ল্ড কাপের পর এই প্রথম বিশ্বকাপের মঞ্চে ব্রাজিল পেনাল্টি মিস করলো। একদম, ওটা কি টার্নিং পয়েন্ট? অবশ্যই টার্নিং পয়েন্ট, শুধু একটা নয় শান্তনু, গোটা নরওয়ে স্ট্র্যাটেজির কাছে কিন্তু ব্রাজিল সেই ফাঁদে পড়লো। যেটা তোমায় বলছিলাম, যে অযথা তাড়াহুড়ো বল নিয়ে অযথা আক্রমণে ওঠার চেষ্টা নরওয়ে করেনি, বল পজিশন রেখেছে, মাঝ মাঠের দখল রেখেছে, নিজেদের মধ্যে নিজেদের অর্ধে প্রচুর পাস খেলেছে। অবাক লাগলো যেটা, যে ব্রাজিল বল কাড়ার তাগিদ দেখালো না। কখন তাদের কাছে এসে নরওয়ে প্লেয়ার বল জমা দেবে, তারপর সেই বল নিয়ে তারা আক্রমণে উঠবে। যখন পেনাল্টি মিস, প্রচুর কথা হচ্ছে ইতিমধ্যেই যে কেন ব্রুনো পেনাল্টি মারলো। আনসেলত্তি তার উত্তর দিয়েছে আনসেলত্তির মতো করে। তিনি বলেছেন আমাদের কাছে পুরো স্ট্যাটিস্টিক্স ছিল, মার্তিনেলি থেকে শুরু করে ব্রুনো, এরা পেনাল্টি স্পেশালিস্ট, সেই জন্য আমরা ব্রুনোকে বেছে নিয়েছিলাম।
প্রশ্ন উঠছে দলের সেরা প্লেয়ার এইরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে হারলেই বিদায়, সেখানে আমি ম্যাচের 12 মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়ে গেছি, সেখানে কেন আমার দলের সেরা ফুটবলার পেনাল্টিটা মারবে না? বড় প্রশ্ন, ভিনিসিয়াস একদম, জুনিয়র বলটা বসিয়েও বলটা তুলে নিয়ে গিয়ে লাস্ট মুহূর্তে ব্রুনোর হাতে তুলে দিল। এবং নেইল্যান্ড নরওয়ের গোলকিপার, সে এই ম্যাচে হালান্ড জোড়া গোল করে যদি ম্যাচের নায়ক হয় তাহলে সমান কৃতিত্ব নেইল্যান্ডের। প্রথম কথা হচ্ছে এই পেনাল্টি সেভ, একটা পেনাল্টি সেভ ব্রাজিলের এই মানসিক যে বুস্ট সেটাকে অনেক ডাউন করে দিল, আর ঠিক নরওয়েকে সেখানে কিন্তু অনেক বুস্ট আপ করে দিল। একদম। 40 মিনিটে দুরন্ত গোলে ভিনিসিয়াসের একটা শট গোলে ঢুকে যাচ্ছে, দুরন্ত সেভ নেইল্যান্ডের, নিশ্চিত দুর্গপতন আটকালো দুবার। প্রথমার্ধের খেলা গোললেস, দ্বিতীয়ার্ধে আমরা দেখলাম কি যখন 60 মিনিটে 58 মিনিটে আনসেলত্তিকে আমি দোষ দেবো না, আলটিমেটলি কোচ স্ট্র্যাটেজি বলে দেবে, কোচ প্লেয়ারদের বলে দেবে তোমায় কি করতে হবে, Perform তো কিন্তু player কে মাঠে করতে গিয়ে হবে, খেলতে একদম। হবে, গোলটা করতে হবে প্লেয়ারদের। একদম। এনরিককে 58 মিনিটে নামানো সঠিক সিদ্ধান্ত ছিল, সঠিক সিদ্ধান্ত। তুমি দেখো না, আবার প্রায় 30-40 সেকেন্ডের মধ্যেই এনরিক এই ম্যাচের সব থেকে সহজতম সুযোগটা নষ্ট করলো। কোটি টাকার ডিফেন্স চেরা পাস দিল ভিনিসিয়াস জুনিয়র, 1:1 নেইল্যান্ড এবং এনরিক। ব্রাজিলের মতো দলের প্লেয়াররা এইখান থেকে আমরা দেখেছি অতীতে ভুড়ি ভুড়ি গোল করেছে, রোনাল্ডো রিভাল্ডো থেকে শুরু করে কাকারা। বলটা আলকা প্রেস করলে নেইল্যান্ড জায়গাটা কভার করলো, একটু টোকাটা বেশি হয়ে গেছিল, এনরিকের বলের উপর কন্ট্রোল রাখতে পারলো না, একটু টোকাটা বেশি হয়ে গেল, নেইল্যান্ড এগিয়েছে, জায়গাটা ছোট করলো, বলটা মারলো, গোলে রাখতে পারলো না, গোলের পাস দিয়ে প্রেসিংটা হলো। এই সুযোগ মিস, আমি বলবো এটাও ব্রাজিলের কাছে সব থেকে ম্যাচের টার্নিং পয়েন্ট। এনরিকে যদি ওই গোলটা যদি করে দিত 58 মিনিটে, তাহলে কিন্তু খেলাটা অন্যরকম হতো। ব্রাজিল যদি প্রথম হাফে যদি পেনাল্টিটা ব্রুনো গোলটা কনভার্ট করতো, তাহলে কিন্তু ম্যাচের রেজাল্ট অন্য হতো। এবং তুমি যে প্রশ্নটা করলে হালান্ড, গোটা ম্যাচে তুমি হালান্ডকে দেখবে একদম একটা শীতল চুপচাপ দাঁড়িয়ে আছে, বেশি লাফালাফি নেই। দু একটা কাউন্টার অ্যাটাকে নরওয়ে উঠেছে, গোল হয়ে গেল ওয়ার্ল্ড কাপে। নরওয়ে যে কাউন্টার অ্যাটাকগুলো উঠেছে এবং যতবার উঠেছে ততবার কিন্তু ব্রাজিলের ডিফেন্স নড়ে গেছে, একাধিক গোল মিস, ছন্নছাড়া ফুটবল, প্লেয়ারদের মধ্যে তাগিদের অভাব, পেনাল্টি মিস, এবং এই সমস্ত কিছু মিলিয়ে যোগ্য দল হিসাবে জুটিয়েছে ভাইকিংদের কাছে সাম্বা মলিন। হল্যান্ড একেই বলে হচ্ছে বক্স টু বক্স স্ট্রাইকার, গোলে ঠিক সময় কিভাবে কাজটা করতে হয় হাল্যান্ডের থেকে শেখা উচিত ব্রাজিলের প্রত্যেকটা প্লেয়ারের। বেশ, তাই আমরা একটা সুযোগ পেয়েছি, একটা ক্রস এসছে, হেড করেছে, জালে বল। 79 মিনিটে প্রথম গোল, 90 মিনিটে যে গোলটা করলো গ্যাব্রিয়েল সারাক্ষণ মার্কিং করলে হাল্যান্ডকে নড়তে দেয়নি, সুযোগ পায়নি হাল্যান্ড, কিন্তু এই একটু সময় হাল্যান্ড ফাঁকা জায়গা পেয়ে গেল, বলটা নিয়ে ডি বক্সের বাইরে থেকে একটা জোরালো শট ফাঁকায় দাঁড়িয়ে মেপে মারলো, অ্যালিসন ব্রেকারের কিছু করার ছিল না। না, তাহলে আমরা কোয়ার্টার ফাইনালে ব্রাজিল কে নরওয়ে হারালো, নরওয়ে ভার্সেস ইংল্যান্ড হতে যাচ্ছে, তাই তো? একদম রাইট। ইংল্যান্ড কিন্তু কাল 3-2 গোলে হারালো বেলিংহামকে নিয়ে। আগে এবং আরেকটা কথা শান্তনু আমি বলে দেবো, 24 বছরের অপেক্ষা যেমন আরো বাড়লো, সেই সঙ্গে আমি তোমায় বললাম যে 86 সালের পর এই প্রথম ব্রাজিল মর্নিং সোজডা ডে বলে একটা কথা আছে, যখন 12 মিনিটে পেনাল্টিটা মিস হয়েছিল তখনই বোঝা গেছিল আজকের ফলাফল বাকি, ব্রাজিলের কপালে দুঃখ আছে। যেটা বলতে চাইছি, ব্রাজিলিয়ার ফুটবল ইতিমধ্যেই আমরা জানি যে এই নেইমার পেনাল্টি থেকে একটা গোল করেছে একদম ম্যাচের অন্তিম মুহূর্তে, 7 মিনিট ইনজুরি টাইম ছিল, সেখানে আরও 10 মিনিট খেলা হয়েছে, মাঠের মধ্যে শেষের দিকে নেইমার নেমে 67 মিনিটে নেমে হলুদ কার্ড ডেকেছে, মাথা গরম করেছে, ব্রাজিলের প্লেয়াররা গোল করতে না পারে হতাশায় মাথা গরম করে বিতর্কে জড়িয়েছে। এবং যেটা দেখলাম যে একটা ক্যাসিমিরো যখন একটা বক্সের মধ্যে হেড করতে উঠেছিল, একটা ক্রস থেকে তাকে ফাউল করে কুনুই দিয়ে মারে এবং রেফারি পেনাল্টি দেয় এবং সেখান থেকে নেইমার গোল করলো। পোয়েটিক জাস্টিস, নেইমারের শেষ বিশ্বকাপে দেশের হয়ে শেষ ম্যাচে একটা গোল থাকলো, এটা সান্ত্বনা পুরস্কার। কিন্তু একটা জিনিস ব্রাজিল ফুটবল ফেডারেশনকে ভাবতে হবে, লাস্ট 5টা বিশ্বকাপ তুমি যদি দেখো তার মধ্যে 4টে, তার মধ্যে 3টে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়, একটা সেমিফাইনাল থেকে বিদায়, এটাই হচ্ছে তোমার প্রি কোয়ার্টার। এবং প্রত্যেকটা খেলাতেই কিন্তু ইউরোপের গাঁট টপকাতে পারলো না। তুমি যদি 2006 যাও ফ্রান্স, 2010 যাও নেদারল্যান্ডস, 2014 সেমিফাইনালে উঠলো জার্মানির কাছে হারতে হলো, 2018 আমরা ব্রাজিল হারলো হচ্ছে বেলজিয়ামের কাছে, 22 হারলো ক্রোয়েশিয়ার কাছে। প্রত্যেকটা ইউরোপীয় টিমের কাছে আটকে যাচ্ছে। ব্রাজিলকে এটা নিয়ে ভাবনা চিন্তা করতে হবে। কার্লো আনসেলোত্তি এই দায় স্বীকার করে পদত্যাগ করেননি, তিনি হারার লোক নন, ছাড়া নয়, তিনি বলেছেন আমি পদত্যাগ করব না, আমি এই ব্রাজিল দলকে নতুনভাবে আবার তৈরি করব। আমাদের সময় প্রায় শেষ। আজকের ম্যাচ কিন্তু
পর্তুগাল ভার্সেস স্পেন রাত 12:30টায়, বেলজিয়াম ভার্সেস ইউএসএ। আমি পর্তুগাল ভার্সেস স্পেনের খুব সংক্ষেপে তোমার এক্সপ্লেনেশন নেবো। তার আগে আমেরিকার যে প্লেয়ার রেড কার্ডেড হয়েছিল সেই প্লেয়ারের কার্ড রিভার্স করা হয়েছে, একটু একটু দর্শকদের বলো। একটা লাইন খালি শুরু হয়ে যাবো। ইংল্যান্ডকে কুর্নিশ জানাবো, হ্যারিকেন গোল করেছে। আমরা পেনাল্টিতে গোল করেছে। আগের দিনকে বেলিংহ্যামের কথা আমি বলছিলাম যে হ্যারিকেন ভাবলে হবে না, বেলিংহ্যাম কিন্তু যে কোনো মুহূর্তে ম্যাচের দেখো জোড়া গোল করেছে। একদম। মেক্সিকো এগিয়ে গেছে, গোল করেছে 54 মিনিটে, লাল কার্ড দেখেছে ইংল্যান্ডেরই। তারপরে গোটা ম্যাচটা খেলে সেখান থেকে গোল শোধ করা হ্যারিকেনের গোল। ইংল্যান্ড অসাধারণ ফুটবল খেলেছে। আমি জানি না এই যে এইখানেই একটা প্রশ্ন, তুমি যে প্রশ্নটা করলে যে বেলজিয়াম এবং ইউএস এর খেলা, শান্তনু আমি প্রথম দিন থেকে বলছি এই বিশ্বকাপে কিন্তু ফিফার ভূমিকা কিন্তু আতশ কাঁচের তলায় আসবে। এই বিশ্বকাপ কিন্তু যেভাবে রেফারিং এবং ফিফার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, এটা নতুন করে উঠে গেল। আমরা দেখলাম বসনিয়া হার্জেগোভিনার বিরুদ্ধে রাউন্ড অফ 32 ম্যাচে বালাগুন লাল কার্ড খেলো ইউএসএ। হ্যাঁ, সেই লাল কার্ড উইথড্র হলো আজকে। কি বেলজিয়ামের সঙ্গে খেলবে হচ্ছে ইউএসএ ম্যাচ। শোনা যেটা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট, তিনি নাকি ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনোকে ফোন করে বলেছেন যে ওর লাল কার্ডটা উইথড্র করা হোক। তারপরে তার লাল কার্ড উইথড্র হলো। ইজ ইট ফিফা ওয়ার্ল্ড কাপ? এটা কি পাড়ার ফুটবল হচ্ছে? আজকে ইংল্যান্ডের কোচ বলেছে তাদের যে ইংল্যান্ডের যে লাল কার্ড হয়েছে, বলছে আমরাও তাহলে ট্রাম্পকে বলবো যে আমাদের এই লাল কার্ডটাও রিভার্ট করা হোক। আমি তো বলবো নরেন্দ্র মোদীর সঙ্গে তো ট্রাম্পের সম্পর্ক খুব ভালো, তাহলে আমাদের প্রধানমন্ত্রীও যদি মনে হয় ট্রাম্পকে অনুরোধ করে বলতে যে ভারতকে বিশ্বকাপ খেলতে দেওয়া হোক, তাহলে আমরা কোয়ালিফাইং না ম্যাচ খেলে ট্রাম্প ফিফাকে যদি বলতে তাহলে ভারত আজ ওয়ার্ল্ড কাপটা খেলে 150 কোটির মানুষ যদি এইভাবে একটা ওয়ার্ল্ড কাপ খেলতে, এটা ফিফা ওয়ার্ল্ড কাপ। এই নজিরবিহীন ঘটনা গোটা বিশ্বে ইতিমধ্যে চরম বিতর্ক তৈরি হয়ে গেছে। আগের দিনকে ইনফান্তিনো বললেন যখন মেসিদের সঙ্গে খেলা হচ্ছে সেখানে গিয়ে ইনফান্তিনো বললেন মানে আইএসএল এর লেভেলে হয়ে গেছে বলতে চাইছো, আইএসএল এর কার্ড রিভার্স হয়ে যায়। ঠিক চিন্তায় ছিলাম আর্জেন্টিনা কি করবে। এটা ফিফা প্রেসিডেন্ট বলতে পারে? একজন ফিফা প্রেসিডেন্টকে একজন দেশের রাষ্ট্রপতি ফোন করে বলল লাল কার্ড তুলে নিতে, বলে তিনি লাল কার্ড উইথড্র হয়ে গেল। রিমিক আমরা একদম সময় শেষ। পাড়ার ফুটবল হচ্ছে। ওয়ান লাইনার পর্তুগাল ভার্সেস স্পেন, বেলজিয়াম ইউএসএ, কোন দুটো দেশ? পর্তুগাল স্পেন দুরন্ত ম্যাচ হতে চলেছে, আইবেরিয়ান ডার্বি যেটাকে আমরা বলবো। এখনো পর্যন্ত কিন্তু ওয়ার্ল্ড কাপের মঞ্চে স্পেন কোনোদিন পর্তুগালের কাছে হারেনি। আজকে রোনাল্ডো কিন্তু এই ম্যাচে নামার আগে তারও শেষ বিশ্বকাপ, নেইমার যখন অবসর কথা ঘোষণা করছে ঠিক তার কয়েক ঘন্টা আগে কিন্তু রোনাল্ডো বলে দিয়েছে যে এটাই আমার শেষ বিশ্বকাপ, আমি আর আমাদের বিশ্বকাপ খেলবো না, অবসর নেবে রোনাল্ডো। তাই রোনাল্ডো জন্য কিন্তু এই পর্তুগাল কিন্তু একটা অন্য ফুটবল খেলার চেষ্টা করবে, কিন্তু দেশটার নাম স্পেন। ইয়ামেল ভার্সেস রোনাল্ডো, দুই প্রজন্মের লড়াই কিন্তু একটা মেলবন্ধনে একটা উপভোগ্য ফুটবল কিন্তু আমরা চলেছি। অবশ্যই 50-50, তবে আমি কিছুটা হলেও এগিয়ে রাখবো, অন্তত 5% হলেও স্পেনকে এগিয়ে রাখবো। কারণ একার পক্ষে রোনাল্ডোর বয়স হয়েছে, সেখানে এই স্পেন যে ফুটবল খেলেছে এবং পর্তুগালেরও আমরা ফুটবল দেখেছি, তাতে কিন্তু কিছুটা হলেও স্পেন। বেলজিয়াম ইউএসএ, অবভিয়াসলি নো ডাউট বেলজিয়াম। আমি জানি না, সরি টু সে, বিতর্কিত মন্তব্য হয়ে যাবে শান্তনু, কিন্তু যা চলছে ফিফা বিশ্বকাপকে ঘিরে তাতে কিন্তু ইউএসএ উঠলে অবাক হবে না, কিন্তু ধারে ভারে বেলজিয়াম এগিয়ে। কারণ লুকাকু, ডি ব্রুইনরা যে ফর্মে রয়েছে, বেলজিয়াম অবশ্যই এগিয়ে। আমি জানি না ডোনাল্ড ট্রাম্প আবার ইনফ্যান্টিনোকে বলেছে কিনা যে আমার দেশে বিশ্বকাপ হচ্ছে, আমার দেশ যেন ভাই প্রথমবারের জন্য হলেও যেন কোয়ার্টার ফাইনালে ওঠে, আমি আমার দেশকে ফাইনালে দেখতে চাই। আমি অবাক হব না, ফলে বিতর্কিত কথা হয়ে যাবে। কিন্তু আবারও বলছি, ফিফা বিশ্বকাপ গোটা পৃথিবী অলিম্পিকের পর যদি কোনো খেলাকে নিয়ে, কোনো টুর্নামেন্টকে নিয়ে গোটা বিশ্বে মাতামাতি থাকে, সেটা ফিফা বিশ্বকাপ। কিন্তু এবারে ফিফা বিশ্বকাপে যেভাবে রেফারি এবং ফিফার যে ভূমিকা নিয়ে যে একের পর এক বিতর্ক, তাতে কিন্তু মাঠের বাইরের অনেক খেলা নিয়েও কিন্তু আশঙ্কা তৈরি হচ্ছে। বলতে খারাপ লাগছে, অনেকে হয়তো সমালোচনা করবেন, কিন্তু ট্রাম্পের ফোনে লাল কার্ড উইথড্র, এটা কিন্তু ফিফাকে চরম সমালোচনার মুখে পড়তে হবে এবং বড় প্রশ্ন পৃথিবী জুড়ে কিন্তু বিতর্ক শুরু হয়েছে। ইংল্যান্ডের ইতিমধ্যেই তিনি বলেছেন যে আমার প্লেয়ারও আজকে লাল কার্ড দেখেছে, আমিও তাহলে ট্রাম্পকে আমাদের নজর সেদিকে থাকবে। রিমিক, অনেক ধন্যবাদ তোমার অ্যানালিসিসের জন্য। আপনারা শুনলেন আমাদের আজকের বিশ্লেষণে। দেখতে হবে পর্তুগাল ভার্সেস স্পেন, 50-50 একটু হলেও কিন্তু রিমিক এগিয়ে রাখছে স্পেনকে, আর বেলজিয়াম ইউএসএ, বেলজিয়াম অনেক অ্যাডভান্টেজ, বাট
যেভাবে বিশ্বকাপ চলছে, যদি ইউএসএ কোনোভাবে জিতে যায় সেদিকেও কিন্তু আমাদের নজর থাকবে। আজকের পর্ব এ পর্যন্তই। বিশ্বকাপ চলতে থাকবে, মার্কিন মুলুকে মহারণও চলতে থাকবে, আর অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন KTV বাংলা। নমস্কার।